আমাদের নেক্সট পড়ালেখা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে, ঠিক আছে। এখন ডাইজেস্টিভ সিস্টেম বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে ডাইজেশন জিনিসটা কি। তাহলে প্রথমে আসলে আমরা এটা একটু বুঝি, হোয়াট ইজ ডাইজেশন। ওকে, ডাইজেশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আমরা যে জটিল খাদ্যগুলা গ্রহণ করি, এই জটিল খাদ্যগুলা সরল এবং অ্যাবজর্বেবল খাদ্য বা শোষণ উপযোগী খাদ্যে রূপান্তরিত হয়। মানে কি ভাইয়া? মানে হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট এবং প্রোটিনগুলো খাই, এই কার্বোহাইড্রেট প্রোটিনগুলোর তো অনেক জটিল যৌগগুলো আমরা খাই। যেমন ধরো কার্বোহাইড্রেটে অনেক পলিস্যাকারাইড আমরা খাই, যেমন স্টার্চের ভাত খাই আমরা, প্রোটিনের অনেক বড় বড় অণু খাই, রাইট? মাছ মাংস এগুলো তো ওই বড় এবং জটিল অণু ডিরেক্টলি আমাদের বডি অ্যাবজর্ব করতে পারবে না, ডিরেক্টলি রক্তের সাথে মিশতে পারবে না। এই কারণে এগুলোকে ছোট ছোট টুকরায় পরিণত করতে হয় এবং বডির শোষণ উপযোগী কোণায় পরিণত করতে হয়। এই যে প্রক্রিয়া আমরা জটিল খাদ্য গ্রহণ করার পরে সেই জটিল খাদ্যটা ক্রমান্বয়ে সরল এবং শোষণ উপযোগী খাদ্যে রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াকে আমরা বলি ডাইজেশন। তাহলে ডাইজেশন কি জিনিস ভাইয়া? ইট ইজ দ্য প্রসেস by which complex food particle are converted into smaller and absorbable food particles। ঠিক আছে, বাংলায় কি ভাইয়া? বাংলায় হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জটিল খাদ্যগুলো সরল খাদ্যে রূপান্তরিত হয়। ওকে, এটা আমরা বুঝে ফেললাম, ঠিক আছে। এখন এই যে ডাইজেশন, এই ডাইজেশনের জন্য আমাদের যেই তন্ত্রটা কাজ করে, আমাদের বিভিন্ন অঙ্গগুলা মিলে যে একটা তন্ত্র তৈরি হয়, আমরা জানি ডাইজেশনের জন্য অর্থাৎ পরিপাকের জন্য যেই তন্ত্রটা কাজ করে সেইটাকে আমরা বলি পরিপাক তন্ত্র অথবা ডাইজেস্টিভ সিস্টেম। পরিপাক তন্ত্র অথবা ডাইজেস্টিভ সিস্টেম। এই ডাইজেস্টিভ বা ডাইজেশন দুই ধরনের হয়ে থাকে ভাইয়া। একটা হচ্ছে মেকানিক্যাল প্রসেস বা যান্ত্রিক মাধ্যম, আর এটা হচ্ছে ভাই কেমিক্যাল প্রসেস। ভাইয়া মেকানিক্যাল প্রসেসের মধ্যে কি হয় মেইনলি? আমরা মেকানিক্যাল প্রসেসের মধ্যে খাবারগুলা ছোট ছোট টুকরায় পরিণত করা হয়। যেমন আমরা যখন ভাত খাই তখন আমাদের যে দাঁত আছে, এই দাঁতগুলা ওই ভাতের কোনাগুলাকে অর্থাৎ খাদ্যের কোনাগুলোকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করে, ছেদন করে, অর্থাৎ সেটাকে কাটে এবং গ্রাস্পিং করে। হ্যাঁ, তারপরে সেটাকে হচ্ছে ধরো গ্রাস্পিং করার মাধ্যমে পিষার মাধ্যমে একটা সরল মন্ডে অর্থাৎ খাদ্যের একটা বোলাস, হ্যাঁ, একটা খাদ্য মন্ডে রূপান্তরিত করে। এই যে মাস্টিকেশন অথবা চিউইং অর্থাৎ চাবানো, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা বলি কি বলে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি মেকানিক্যাল প্রসেস। এছাড়াও কি হয়? এছাড়াও খাবারটা তারপর আমরা গিলি, তাই না? সোয়ালোয়িং প্রসেস। তাহলে এই যে মাস্টিকেশন, চিউইং, সোয়ালোয়িং, এই প্রত্যেকটা কি? এই প্রত্যেকটাই হচ্ছে যান্ত্রিক পদ্ধতির মধ্যে পড়ে, ঠিক আছে। খাবার চাবানো ও গলধকরণ। এরপরে ভাইয়া
কেমিক্যাল প্রসেস কি? কেমিক্যাল প্রসেস হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদ্ধতি। এখন এই রাসায়নিক পদ্ধতিতে যেটা হয় ভাইয়া, খাবারটা আমরা গিলার পরে আমাদের বডির ভিতরে অনেক ধরনের এনজাইম থাকে। আমাদের যেই ডাইজেস্টিভ সিস্টেমটা আছে, ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন পার্টে অনেক ধরনের এনজাইম থাকে বা বিভিন্ন ধরনের রাসায়নিক অণু থাকে, যে রাসায়নিক অণুগুলা খাবারের সাথে মিলে খাবারটাকে আরও বেশি সরল করে, খাবারটাকে আরও বেশি তাদের মানে বিল্ডিং ব্লকসে রূপান্তর করে। যেমন ধরো কার্বোহাইড্রেট খাইলে সেটাকে একদম সরল কার্বোহাইড্রেট মনোস্যাকারাইডে রূপান্তর করে, আমরা যদি প্রোটিন খাই সেটাকে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে। এই যে পুরা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বিভিন্ন রাসায়নিক অণু যুক্ত হচ্ছে, অর্থাৎ বিভিন্ন এনজাইমের মাধ্যমে আমাদের খাদ্যের পরিপাকটা হচ্ছে ভাইয়া, এই প্রক্রিয়াটাকে আমরা বলি রাসায়নিক পদ্ধতি। তাহলে ঠিক আছে, তাহলে এনজাইমের মাধ্যমে খাদ্যের পরিপাক। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের মেকানিক্যাল প্রসেস এবং কেমিক্যাল প্রসেস, এই দুই প্রসেসের মাধ্যমে ডাইজেশন সম্পন্ন হয়। ঠিক আছে, এখন একটু আমরা ডাইজেস্টিভ সিস্টেম সম্পর্কে জানবো। ডাইজেস্টিভ সিস্টেম পুরাটাকে যেটা বলা হয় আমাদের খাদ্য নালী বলা হয়, যেই নালীর বরাবর আমাদের খাদ্যগুলো অতিক্রম করে, এই পুরোটাকে বলা হয় খাদ্য নালী। ঠিক আছে, এখন এই যে খাদ্য নালী, এই খাদ্য নালীর ইংলিশ কি ভাইয়া? খাদ্য নালীর ইংলিশটা হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানেল। এই অ্যালিমেন্টারি ক্যানেল বলতে আমরা কি বুঝি সাধারণত, সেটা আসলে একটু বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ অ্যালিমেন্টারি ক্যানেল? ঠিক আছে, নাম্বার 1 ভাইয়া, অ্যালিমেন্টারি ক্যানেল বলতে একটা লম্বা ক্যানেলকে বোঝায় বা একটা লম্বা নালীকে বোঝায়, যেটা বা বাংলা কি? বাংলা হচ্ছে খাদ্যনালী, যেটা মাউথ থেকে অ্যানাস পর্যন্ত বিদ্যমান। তাহলে অ্যালিমেন্টারি ক্যানেলের এক্সটেনশন কোথায়? মাউথ থেকে অ্যানাস পর্যন্ত, অর্থাৎ মুখ থেকে পায়ু পর্যন্ত। মুখ থেকে পায়ু পর্যন্ত যে লম্বা নালী, সেই লম্বা নালীকে আমরা বলি অ্যালিমেন্টারি ক্যানেল। এই অ্যালিমেন্টারি ক্যানেলে সাধারণত খাদ্য শোষিত হয় অথবা খাদ্য পরিপাক হয়। এখন প্রশ্ন হচ্ছে অ্যালিমেন্টারি ক্যানেলের পার্টস কি ভাইয়া? প্রথমেই চলে আসো, আমরা এখানে লিখি অ্যালিমেন্টারি ক্যানেল। অ্যালিমেন্টারি ক্যানেলের প্রথম পার্টস হচ্ছে ভাইয়া মাউথ, তারপরে 2 নাম্বারটা হচ্ছে বাক্যাল ক্যাভিটি বা মুখগহ্বর, তারপরে 3 নাম্বারের পার্টস হচ্ছে ভাইয়া স্টোমাক, তারপরে হচ্ছে আমাদের থাকে ফ্যারিংস। ফ্যারিংস কোনটা? এই যে শ্বাসনালী, এই শ্বাসনালীটিকে আমরা বলি ফ্যারিংস। হ্যাঁ, এটা ঠিক নিচে আছে ল্যারিংস বা স্বরযন্ত্র, তাহলে সেটা হচ্ছে এর পরবর্তী থাকে। তাহলে মাউথ, বাক্যাল ক্যাভিটি, তারপরে ফ্যারিংস, তারপরে 4 নাম্বারটা হচ্ছে ভাইয়া 4 নাম্বারে থাকবো আমরা পাবো ইসোফেগাস, বা এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে ভাইয়া অন্ননালী। তারপরে আমরা পাবো হচ্ছে ভাইয়া স্টোমাক, সরাসরি স্টোমাক, তার বাংলা কি জানি? স্টোমাকের বাংলা হচ্ছে পাকস্থলী। তারপরে 6 নম্বরে পাবো আমরা স্মল ইন্টেস্টাইন অথবা ক্ষুদ্রান্ত্র। এই স্মল ইন্টেস্টাইনের পার্টস কয়টা ভাইয়া জানেন? এই স্মল ইন্টেস্টাইনের পার্টস হচ্ছে ভাইয়া 3টা, মনে রাখবেন একটু। জেজুনাম, প্রথমেই আসে আমাদের ডিওডেনাম, ডিওডেনাম, তারপরে আসে আমাদের জেজুনাম, তারপরে আসে আমাদের ইলিয়াম। এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন অথবা ক্ষুদ্রান্তের ভাগ। ক্ষুদ্রান্তের 3টা পার্ট, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র। এরপর আসে হচ্ছে ভাই আমাদের বৃহদান্ত্র। তাহলে 7 নম্বরে আসে হচ্ছে আমাদের বৃহদান্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইনের মধ্যে থাকে হচ্ছে আবার 3টা জিনিস ভাইয়া, কি কি? সিকাম, প্রথমে থাকে সিকাম, তারপরে থাকে ভাইয়া কোলন,
তারপরে থাকে রেকটাম বা মলাশয়, সিকাম কোলন মলাশয়। ঠিক আছে, এই সিকামের নিচে থাকে ভাইয়া, সিকামের নিচে থাকে অ্যাপেন্ডিক্স, একটা থলির মতো অংশ যেটাকে আমরা বলি অ্যাপেন্ডিক্স। এটা কোন সাইডে থাকে? রাইট সাইডে থাকে। ঠিক আছে ভাইয়া, নট লেফট সাইডে। আচ্ছা, তাহলে এই হলো পুরো এলিমেন্টারি ক্যানেল, যে পুরো এলিমেন্টারি ক্যানেলের পার্টসগুলো হচ্ছে এইটা। এখন এইটা যদি পুরো এলিমেন্টারি ক্যানেলের পার্টস হয়, এবার আমরা এক একটা পার্টস নিয়ে আলাদা আলাদাভাবে ডিসকাশন করা শুরু করব। ঠিক আছে ভাইয়া, এটাকে আসেন আমরা এই পাশে নিয়ে আসি। ওকে, তো এটা হচ্ছে আমাদের এলিমেন্টারি ক্যানেল। ওকে, তাহলে এবার আসেন আমরা একটু পড়াশোনা করি। সেটা হচ্ছে প্রথমে আমাদের মাউথ নিয়ে তো বেশি কিছু বলার নাই। মাউথ হচ্ছে এই যে পুরো অঞ্চলটুকু, এই অঞ্চলটুকু ঠোঁট দ্বারা আবৃত বা লিপস দ্বারা আবৃত, এটাকে আমরা বলি মাউথ। এটা কিসে কাজ করে? এটা খাবার গ্রহণে কাজ করে এবং শ্বাস প্রশ্বাস গ্রহণ বা ত্যাগে কাজ করে। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসি আমরা বাক্যাল ক্যাভিটি। বাক্যাল ক্যাভিটি কোনটা? বাক্যাল ক্যাভিটির মানে হচ্ছে, বাক্যাল ক্যাভিটি এইটার ভাইয়া বাংলা হইতাছে কি? মুখ গহ্বর। এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে ভাইয়া মুখ গহ্বর। এখন এই মুখ গহ্বর কি? এই যে মাউথের ঠিক পরেই যে আমাদের একটা বিশাল গহ্বর থাকে মুখের ভিতরে, সেটাকে আমরা বলতেছি বাক্যাল ক্যাভিটি অথবা মুখ গহ্বর। এই বাক্যাল ক্যাভিটিতে ভাইয়া তিনটা জিনিস থাকবে। কয়টা জিনিস থাকবে? তিনটা জিনিস। নাম্বার ওয়ান কি থাকবে? নাম্বার ওয়ান থাকবে টিথ বা দাঁত। নাম্বার দুই থাকবে হচ্ছে টাং বা জিহ্বা। নাম্বার তিন থাকবে হচ্ছে ভাইয়া স্যালাইভারি গ্ল্যান্ড। নাম্বার তিন থাকবে স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে প্রথমে আসেন আমরা এই যে টিথ, সেই টিথ নিয়ে একটু আলোচনা করে ফেলি ভাইয়া। এই যে টিথটা আছে ভাইয়া, এই টিথটা কি? মূলত আমাদের দাঁত। এখন মানুষের কয়টা দাঁত থাকে ভাইয়া? মানুষের 32টা দাঁত থাকে। সাধারণত এটা 28 থেকে 32টা থাকে একজন অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে। তাহলে অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে দাঁত কয়টা পাবো আমরা? এই অ্যাডাল্টের ক্ষেত্রে দাঁত পাবো আমরা হচ্ছে 28 থেকে 32টা। প্রত্যেক চোয়ালে আমরা জানি দুইটা জ আছে, আপার জ অ্যান্ড লোয়ার জ। দুইটা চোয়ালে আমরা হচ্ছে 14 থেকে 16টা করে মোট 28 থেকে 32টা দাঁত পাবো। এবং এটা যদি চাইল্ড হয় বা ইনফ্যান্ট হয়, তাহলে তার মধ্যে আমরা পাবো 20টা দাঁত। ঠিক আছে, আচ্ছা এবারে টিথ আমাদের কয় ধরনের থাকে জানেন? কয় ধরনের দাঁত থাকে আমাদের বডিতে? আমাদের বডিতে মোটামুটিভাবে 4 ধরনের দাঁত থাকে। কি কি দাঁত? প্রথমেই থাকে হচ্ছে আমাদের ইনসিসর, ঠিক আছে, বা কর্তন দাঁত। ইনসিসর বা কর্তন দাঁত। এই ইনসিসর বা কর্তন দাঁত কি করে? ইনসিসর বা কর্তন দাঁত আমাদের সাধারণত খাদ্যগুলোকে কাটতে সাহায্য করে। ঠিক আছে, খাদ্যগুলোকে কাটতে সাহায্য করে। যার সামনের যে দুইটা দাঁত, এই সামনের দুইটা দাঁতকে বলা হয় ইনসিসর দাঁত। উপরের চোয়ালে দুইটা থাকে, নিচের চোয়ালে দুইটা থাকে। 2 নম্বর জিনিস ভাইয়া, ইনসিসরের পরবর্তী হচ্ছে আমাদের ক্যানাইন। ক্যানাইন বা ছেদন দাঁত। ঠিক আছে, ক্যানাইন বা ছেদন দাঁত। ছেদন দাঁত কি করে? খাবারগুলোকে ছিঁড়তে সাহায্য করে। ঠিক আছে, মাংস ছিঁড়তে সাহায্য করে। তাহলে দেখেন এই যে ইনসিসরের ঠিক পাশের যে দুইটা দাঁত একটু চোখা করে, এই ইনসিসরের পাশের এই দুইটা দাঁত যেগুলো একটু পয়েন্টেড থাকে, এটাকে বলা হয় হইতেছে কি? ক্যানাইন দাঁত। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের 3 নম্বরে থাকে হচ্ছে ভাইয়া প্রিমোলার। বাংলা কি স্যার? বাংলা হচ্ছে অগ্রপেশন। বাংলা হচ্ছে অগ্রপেশন। এটা কি করে? খাবারকে একদম গ্রাসপিংয়ে বা পিষতে সাহায্য করে। ঠিক আছে, আমাদের এই যে দুই সাইডের দাঁতটা, সেটাকে বলা হয় অগ্রপেশন দাঁত অথবা প্রিমোলার টিথ। 4 নম্বরে আমরা পাবো হচ্ছে মোলার টিথ। ঠিক আছে, মোলার টিথ। এটা কি? এটার নামও হচ্ছে পেশন। এটার কাজ কি? এটার কাজে হচ্ছে সেম জিনিস, খাবারগুলোকে গ্রাসপিংয়ে সাহায্য করে অথবা পিষতে সাহায্য করে। বোঝা গেছে? এই হচ্ছে দাঁতের বেসিক। এর একটু পরে আমরা দাঁতের গঠন সম্পর্কে জানবো। তখন আমরা হচ্ছে মূলত দাঁতের গঠন কোনটা, কি জিনিস আছে, একদম ডিটেলসে জানবো। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা একটু স্যালাইভারি গ্ল্যান্ড নিয়ে জানি। ঠিক আছে ভাইয়া, স্যালাইভারি গ্ল্যান্ডে, এই স্যালাইভারি গ্ল্যান্ড মানে হচ্ছে লালা গ্রন্থি। আমাদের মুখের
তিন ধরনের বা তিন জোড়া লালা গ্রন্থি আছে, যেই লালা গ্রন্থি থেকে প্রতিনিয়ত লালা ক্ষরণ হয়। এই লালার কাজ হচ্ছে ভাইয়া দুইটা। লালার মধ্যে থাকে মিউসিন, কি থাকে, মিউসিন নামক এক ধরনের পিচ্ছিল পদার্থ থাকে, যে মিউসিনটা খাবারের সাথে মিলে খাবারটাকে পিচ্ছিল করতে সাহায্য করে, একটু স্লিপারি করে, যে স্লিপারি করার কারণে খাবারটা আপনি সোয়ালুইংয়ে হেল্প করে, বা আপনি যখন গিলেন সেই গিলাতে খাবারটাকে হেল্প করে। এটা হচ্ছে নাম্বার 1 কাজ। নাম্বার 2 কাজ ভাইয়া, স্যালাইভারি গ্ল্যান্ডের যে লালা আছে, এই লালাতে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে টায়ালিন এনজাইম। এই টায়ালিন এনজাইমটা আপনার কি করে, এই টায়ালিন এনজাইমটা আমাদের শর্করা জাতীয় খাবারকে পরিপাকে সাহায্য করে। কি হিসেবে সাহায্য করে, শর্করা জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট লাইক ফুড যেগুলো আছে সেগুলো ডাইজেশনে সাহায্য করে হচ্ছে টায়ালিন এনজাইম। এই দুইটা কাজ খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, তাহলে আমরা একটু মনে রাখবো স্যালাইভারি গ্ল্যান্ড দুইটা জিনিস ক্ষরণ করে, নাম্বার 1 হচ্ছে মিউসিন এবং নাম্বার 2 হচ্ছে টায়ালিন। ঠিক আছে, এই দুইটা জিনিস কি কি একটু মনে রাখবেন। মিউসিন হচ্ছে পিচ্ছিল ক্ষারক একটা পদার্থ, টায়ালিন একটা এনজাইম। স্যালাইভারি গ্ল্যান্ড ভাইয়া 3 প্রকারের আছে। প্রথমেই এক প্রকারের স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড। 2 নাম্বারটা হচ্ছে ভাইয়া সাবম্যান্ডিবুলার, এবং 3 নাম্বারটা হচ্ছে ভাইয়া সাবলিঙ্গুয়াল। তাহলে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার এবং সাবলিঙ্গুয়াল। ভাইয়া প্যারোটিড যে গ্রন্থিটা আছে এটা কোথায় থাকে ভাইয়া, মনে রাখবেন প্যারোটিড হচ্ছে সবথেকে বড় লালা গ্রন্থি। প্যারোটিড কি, প্যারোটিড হচ্ছে সবথেকে বড় লালা গ্রন্থি, এবং এটা ঠিক কানের নিচে থাকে, কানের নিচে থাকে, বিলো দ্য ইয়ার। ঠিক আছে, কানের নিচে থাকে। আর সাবম্যান্ডিবুলার, দেখেন ভাই ম্যান্ডিবল একটা হাড্ডির নাম, একটা অস্থির নাম, একটা বোনসের নাম। সেই বোনসটা হচ্ছে এই বোনস। ঠিক আছে, এই যে এখান থেকে শুরু করে পুরাটা হচ্ছে ম্যান্ডিবল। এই ম্যান্ডিবল, এই জন্য আমরা বললাম ম্যান্ডিবুলার। আর সাব মানে নিচে, তাহলে ম্যান্ডিবলের নিচের অঞ্চলকে আমরা বলবো সাবম্যান্ডিবুলার এরিয়া। এখানে যে গ্রন্থিটা থাকে লালা গ্রন্থি, সেটার নাম হচ্ছে সাবম্যান্ডিবুলার স্যালাইভারি গ্ল্যান্ড অথবা সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি। এই সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থি তাহলে কোথায় থাকবে, নিচের চোয়ালের নিচে। আর লিঙ্গুয়া কথাটা আসছে জিহ্বা থেকে, জিহ্বাটাকে সাধারণত বলা হয় লিঙ্গুলা। এই লিঙ্গুয়াল এর নিচে থাকে বলে এটাকে বলা হয় সাবলিঙ্গুয়াল, এই জন্য এটার নাম হচ্ছে জিহ্বার নিচে। ঠিক আছে, এটার অবস্থান হচ্ছে জিহ্বার নিচে। মূলত এগুলাই ছিল হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের প্রকারভেদ। এটা যদি হয়ে যায় আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের দাঁতের গঠন নিয়ে আমাদের একটু পড়ালেখা আছে। চলেন আমরা দাঁতের গঠন নিয়ে একটু পড়ালেখা করে আসি। ওকে, ঠিক আছে, এবার আমরা একটু স্ট্রাকচার অফ টিথ পড়ব। তাহলে এই পাশে আসেন, আমরা প্রথমে একটা ছবি এঁকে ফেলি।
ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে একটা দাঁতের গঠন। এখন এই যে দাঁতের গঠনটা আছে, খুবই পিন পারফেক্ট হওয়ার কোনো দরকার নাই, এরকম একটা চিত্র আঁকলেই হবে। ঠিক আছে, এখন এই যে গঠনটা আছে, এই গঠনে আমরা মূলত তিনটা জনরা পাবো। প্রথমে চলে আসে আমরা তিনটা জনরার কথা। নাম্বার 1 এইটা, নাম্বার 2 এইটা। ঠিক আছে, তো এই জনরার মধ্যে ভাইয়া প্রথমে এই যে পার্টটুকু, অর্থাৎ যেই পার্টটুকু মাড়ির নিচে থাকে, এই পার্টটুকু আমাদের গাম বা মাড়ির নিচে থাকে, এই পার্টটুকু আমরাকে বলি দাঁতের রুট অথবা মূল। এই পার্টটাকে বলা হয় দাঁতের রুট অথবা মূল। আর ঠিক তার উপরের পার্ট, যে পার্টটুকু মাড়ির উপরে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে মুকুট বা ক্রাউন। আর এই দুইটার মাঝখানে যে অংশটা, সেই অংশটাকে বলা হয়, দুইটার মাঝখানে যে অংশটা, সেই অংশটাকে বলা হয় হচ্ছে আপনার নেক অথবা দাঁতের গ্রীবা। তাহলে সিম্পল আমরা দাঁতের কয়টা অংশ পাইলাম? দাঁতের মেইনলি আমরা তিনটা অংশ পাইলাম। নাম্বার 1 হচ্ছে মুকুট অথবা ক্রাউন, নাম্বার 2 হইতেছে গিয়া আপনার নেক অথবা গ্রীবা, নাম্বার 3 হচ্ছে আপনার রুট অথবা মূল। এই যে মুকুট অথবা ক্রাউন আছে ভাইয়া, এই মুকুট ক্রাউন অঞ্চলটা কোথায় থাকে জানো? এটা থাকে হচ্ছে অ্যাবভ দ্য গাম অথবা মাড়ির উপরে। এই রুট বা মূল থাকে বিলো দ্য গাম অথবা মাড়ির নিচে। আর গ্রীবা থাকে হচ্ছে আপনার দুইটার মাঝখানে, এরিয়া বিটুইন ক্রাউন অ্যান্ড রুট। ঠিক আছে, এই হচ্ছে আপনার কাহিনী স্ট্রাকচার অফ টিথের মেইন তিনটা স্ট্রাকচার। এবার চলে আসে আমরা, এরপরে যদি আমরা এই যে দাঁতটাকে আমরা এইভাবে প্রস্থচ্ছেদ করি, সরি এটাকে লম্বচ্ছেদ বলা হয়, এইভাবে দাঁতটাকে কেটে ফেলি, তাহলে আমরা দাঁতের কি কি পার্টস পাবো? প্রথমে যেই দাঁতের পার্টসটা পাবো, যেটা হচ্ছে মেইন পার্ট দাঁতের, যেটা আপনার দেখা যায় এবং যেটা শক্ত অঞ্চল, সেটা হচ্ছে এই অঞ্চলটা। এই যে এই অঞ্চলটা, দাঁতের এই অঞ্চলটাকে বলা হয় ডেন্টিন। ঠিক আছে, সরি এই অঞ্চল না তো, এইটা, এই যে অঞ্চলটা, এই জায়গাটা পুরোটা শক্ত অঞ্চল। আমি একটু ভালো করে দেখাই। এই অঞ্চল যেটা পুরোটা হচ্ছে আপনার বিভিন্ন ক্যালসিয়াম, ফসফেট ইত্যাদি দিয়ে ভরা থাকে। হ্যাঁ, এই যে অঞ্চলটা, এই পুরো অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে ডেন্টিন, যেটা দাঁতের মেইন পার্ট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা পেয়ে গেলাম দাঁতের মেইন অংশ, পার্টস অফ টিথ। প্রথমে আমরা পেয়ে গেলাম ডেন্টিন। ঠিক আছে, ডেন্টিন কি? ডেন্টিন হচ্ছে দাঁতের মেইন পার্ট consist of hard substance. ঠিক আছে, প্রধান অংশ যা কঠিন উপাদান দ্বারা তৈরি। তারপরে ভাই আসে হচ্ছে আমাদের এনামেল। ডেন্টিনের যে উপরের অংশটা আছে, ডেন্টিনের যে উপরে সাদা অংশটা আছে, অর্থাৎ এই যে অংশটা, ডেন্টিনের উপরের যে সাদা অংশ, এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় এনামেল। এই অংশটাকে বলা হয় এনামেল।
এনামেল হচ্ছে দাঁতের সব থেকে কঠিন অংশ। ডেন্টিন থেকেও কঠিন অংশ হচ্ছে এনামেল। এনামেল ইজ দ্য হার্ডেস্ট পার্ট অফ দ্য টিথ। এবং ভাই একটু মনে রাখতে হবে ডেন্টিন অ্যান্ড এনামেল, ঠিক আছে, এটা আমরা লিখে ফেলি। সব থেকে শক্ত অংশ। এই যে ভাই এনামেল এবং ডেন্টিন এই দুইটাই তৈরি হয় কিছু প্রধান কঠিন উপাদান দ্বারা, কিছু লবণ দ্বারা। কি কি জিনিস থাকে এখানে? এখানে থাকে ক্যালসিয়াম ফসফেট, এখানে থাকে ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এবং থাকে ফ্লোরাইড, এগুলো একটু মাথায় রাখতে হবে ভাইয়া। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তাহলে ডেন্টিন এবং এনামেল দুইটা জায়গায় কি থাকে? ডেন্টিন এবং এনামেল দুইটা জায়গায় থাকে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এবং ফ্লোরাইড। মনে থাকবে, মনে রাখতে হবে। তারপরে দাঁতের আছে হচ্ছে আপনার পাল্প, ঠিক আছে। পাল্প কোনটা? পাল্পের বাংলা হচ্ছে ভাই দন্তমজ্জা কোনটা ভাইয়া? এই যে যেই অঞ্চলে দাঁতের মধ্যে যেই নার্ভ এবং রক্তনালিকাগুলো যেই অঞ্চলে থাকে, দাঁতের যেই অঞ্চলে নার্ভ এবং রক্তনালিকা থাকে সেই অঞ্চলকে বলা হয় দন্তমজ্জা। তাহলে এই যে এই অঞ্চলটাকে বলা হয় দন্তমজ্জা অথবা পাল্প, ঠিক আছে, দন্তমজ্জা অথবা পাল্প। তো এটার ভিতরে কি থাকে? এটার ভিতরে নার্ভ অ্যান্ড ব্লাড ভেসেল থাকে, অর্থাৎ স্নায়ু এবং রক্তনালিকা থাকে। তারপরে আছে ভাইয়া সিমেন্ট। দাঁতের এই যে সাইডের অংশটা, যে অংশটার কারণে দাঁতটা মাড়ির সাথে, বাইরে তো মাড়ি আছে, এই যেই দাঁতটার যেই অংশের কারণে মাড়ির সাথে লেগে থাকে সেই অংশটাকেই মূলত বলা হয় হচ্ছে আপনার সিমেন্ট। তাহলে এই অংশটাকে বলা হয় সিমেন্ট। তাহলে সিমেন্টের একমাত্র কাজ কি? সিমেন্টের জন্যই হচ্ছে এখানে বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে, যে রাসায়নিক উপাদানগুলা আমাদের মাড়ির সাথে দাঁতকে আটকায় রাখে, ঠিক আছে। এটা হচ্ছে সিমেন্টের কাজ। অ্যাটাচ টিথ উইথ দ্য গাম। অ্যাটাচ টিথ উইথ দ্য গাম, ঠিক আছে। এই গেল হচ্ছে আমাদের কাহিনী। ওকে, তাহলে দেখেন আমাদের টুথের পার্ট শেষ, ঠিক আছে। আমাদের দাঁতের যে পার্টগুলা, সেই দাঁতের পার্টগুলো শেষ। এবার দাঁতের পার্ট শেষ হয়ে গেলে আমরা একটু সামনে আগাবো। আমাদের সামনের পড়ালেখা হচ্ছে বাকি পার্ট নিয়ে। তাহলে দেখুন তো, এই জায়গাতে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে আমাদের মাউথের পরে, টিথের পরে টাং আসে, তারপরে স্যালাইভারি গ্ল্যান্ড আসে, তার মানে বাক্কাল ক্যাভিটি নিয়ে আমাদের পড়ালেখা শেষ। এরপরে দেখেন ফ্যারিংস কোনটা? আমাদের এই যে শ্বাসনালীটা, যে শ্বাসনালীর মাধ্যমে আমরা কথাবার্তা বলতেছি বা শোষণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, গ্যাস গ্রহণ করতেছি, সেটা হচ্ছে শ্বাসনালী। যেটা নিচে থাকে ল্যারিংস, বা যেখানে থাকে ভোকাল কর্ড, যে ভোকাল কর্ডের মাধ্যমে আমরা সাধারণত কথাবার্তা বলতে পারি। এই তারপরে থাকে ইসোফেগাস বা অন্ননালী। ভাই ইসোফেগাস বা অন্ননালী কি জিনিস? খাবারটা পাকস্থলীতে যায়, মুখগহ্বর থেকে পাকস্থলী পর্যন্ত যে লম্বা নালিকাটা আছে, সেই নালিকাটাকে বলা হয় অন্ননালী অথবা ইসোফেগাস। এই ইসোফেগাস কন্টিনিউয়াসলি কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের মধ্যে থাকে, অর্থাৎ সংকোচন এবং প্রসারণের মধ্যে থাকে। এই সংকোচন এবং প্রসারণের মধ্যে থাকার কারণে খাবারটা উপরের অংশ অর্থাৎ মুখগহ্বর থেকে নিচের অংশের দিকে মুভমেন্ট হয়, ঠিক আছে। এটাকে বলা হয় প্রোপালসিভ মুভমেন্ট অফ ইসোফেগাস। এত কিছু লাগবে না আপনাদেরকে, বাট আপনাদেরকে মনে রাখা লাগবে যে ইসোফেগাস কি জিনিস। ইসোফেগাস হচ্ছে অন্ননালী, যেটা বাক্কাল ক্যাভিটি অথবা মুখগহ্বর থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত। বোঝা গেছে? আচ্ছা, এরপরে আসেন স্টোমাক। তাহলে এবার স্টোমাক নিয়ে আমাদের কিছু পড়ালেখা করতে হবে। তাহলে আসেন স্টোমাক নিয়ে পড়ি। স্টোমাক কোনটা? স্টোমাক একটা থলির মতো অংশ, যেটা দেখতে কিছুটা এরকম,
যেটা দেখতে কিছুটা এরকম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের স্টোমাক। তাহলে স্টোমাক হচ্ছে একটা থলির মতো ভিসেরা, একটা থলির মতো অংশ, যে থলির মতো অংশের মধ্যে অনেক ধরনের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডগুলো এই খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে এটা শুরু হয় কোথায়, শেষ হয় কোথায়, আমরা একটু লিখে ফেলি। স্টোমাক ভাইয়া স্টার্ট হচ্ছে ইসোফেগাস থেকে বা অন্য নালী থেকে, শেষ হচ্ছে কোথায়, এন্ড হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ডিওডেনামে। স্মল ইন্টেস্টাইনের যে ডিওডেনাম আছে না, সেই ডিওডেনামে গিয়ে শেষ হচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনি যদি পাকস্থলীটাকে কেটে ফেলেন, তাহলে পাকস্থলীকে যদি আমি এভাবে কাটি, তাহলে পাকস্থলীর ভিতরে আমি কি পাবো? মনে রাখতে হবে ভাইয়া, পাকস্থলীর ভিতরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাওয়া যায়। পাকস্থলীর ভিতরে অসংখ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড পাওয়া যায়। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের বাংলা কি? বাংলা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কি ক্ষরণ হয়? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আমাদের এক ধরনের জুস বা রস ক্ষরণ হয়, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক জুস অথবা গ্যাস্ট্রিক রস। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণ থেকে গ্যাস্ট্রিক জুস আমরা পাই বা গ্যাস্ট্রিক রস পাই। এই গ্যাস্ট্রিক রসে অনেক ধরনের উপাদান থাকে, বাট তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে ভাইয়া, এই গ্যাস্ট্রিক জুস থেকে অনেক ধরনের ইম্পর্টেন্ট এলিমেন্ট পাওয়া যায়, বাট তার ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটার কাজ কি? যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটার কাজ হচ্ছে আমাদের পাকস্থলীর ভিতরে একটা অ্যাসিডিক পরিবেশ বজায় রাখা। যে অ্যাসিডিক পরিবেশে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া যদি খাবারের সাথে এটার ভিতরে প্রবেশ করে, সেটা থেকে আমাদের দেহকে প্রোটেকশন দেয় হচ্ছে HCl। এছাড়াও HCl আরেকটা কাজ আছে, HCl আমাদের পরিপাকেও সাহায্য করে। HCl কিভাবে আমাদের পরিপাকে সাহায্য করে, এটা আমরা ঠিক তার একটু পরে যখন পরিপাক নিয়ে পড়াশোনা করা শুরু করব, তখন আমরা পড়ব। তাহলে দেখেন, এই হলো আমার স্টোমাকের কাহিনী, ঠিক আছে। স্টোমাক থেকে ইসোফেগাসে শুরু হয়, ডিওডেনামে শেষ হয়। এখানে কিছু গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে, যেখান থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়, যেটার মেইন উপাদান হচ্ছে HCl। বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন আমাদের 2 নম্বরের জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। আচ্ছা ভাইয়া, স্মল ইন্টেস্টাইন তো আমরা জানি স্মল ইন্টেস্টাইনের কয়টা পার্ট ভাইয়া? স্মল ইন্টেস্টাইনের 3টা পার্ট, এগুলো আমরা জানি। এটা স্টার্ট হচ্ছে কোত্থেকে? এটা স্টার্ট হচ্ছে ভাইয়া আপনার পাকস্থলী বা স্টোমাক থেকে, তাই না? এন্ড হচ্ছে কোথায় গিয়ে? এন্ড হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে গিয়ে। আচ্ছা, এইটার ভাইয়া 3টা পার্ট, কি কি পার্ট জানি? ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এবার একটু চিত্রে খেয়াল করেন ভাইয়া, এই যে ডিওডেনাম, ধরেন ডিওডেনামটা এখান থেকে শুরু হয়েছে, দিস ইজ ডিওডেনাম। এই ডিওডেনামে 2টা নালী এসে সংযুক্ত হয়। ডিওডেনামে কয়টা নালী এসে সংযুক্ত হয়? 2টা। একটা আসে এই দিক থেকে, একটা আসে এই দিক থেকে, ঠিক আছে। তাহলে এইটা কোত্থেকে আসে? মনে রাখবেন, আমাদের এইখানে এইরকম একটা অঙ্গাণু আছে, ঠিক আছে। এরকম একটা বড় অঙ্গাণু আছে, এই বড় অঙ্গাণুটাকে বলা হয় লিভার। এই লিভারের নিচে, লিভারের যে একদম যে নিচ আছে, এই নিচে থাকে, রাইট লোবের নিচে থাকে হচ্ছে একটা ছোট্ট থলি, যে ছোট্ট থলির নাম হচ্ছে গল ব্লাডার অথবা পিত্তথলি। তাহলে এটা কি? এটা হচ্ছে গল ব্লাডার বা পিত্তথলি। তাহলে এই পিত্তথলি থেকে পিত্ত রস নিয়ে একটা নালিকা যকৃৎ থেকে ডিরেক্টলি চলে আসে, ডিওডেনামের সাথে মিলিত হয়। এই যে নালিকাটা, এই নালিকাটা বলা হয়, এই নালিকাটাকে আমরা বলি হেপাটিক ডাক্ট বা যকৃৎ নালী। হেপাটিক ডাক্ট অথবা যকৃৎ নালী। এবং এখানে থাকে আমাদের আরেকটা অঙ্গাণু, যেটা দেখতে এরকম একটা পাতার মতো। এই পাতার মতো অঙ্গাণুটাকে বলা হয় প্যানক্রিয়াস
বা অগ্নাশয়। এটা কি? এটা হচ্ছে প্যানক্রিয়াস অথবা অগ্নাশয়। এই প্যানক্রিয়াস অথবা অগ্নাশয় থেকে আরেকটা নালী আসে যেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক ডাক্ট, যেটা এসে এখানে সঞ্চিত হয়। এই প্যানক্রিয়াসের ভিতরে যে রসটা থাকে সেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক জুস। এই প্যানক্রিয়াটিক জুস বা প্যানক্রিয়াস বা অগ্নাশয় রস, এখান থেকে আসে পিত্তরস, এখান থেকে আসে অগ্নাশয় রস, এসে ডিওডেনামের সাথে মিলিত হয়। এটাকে আমরা বলি, এই যে ডাক্টটা বা নালীটাকে, এটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক ডাক্ট। তাহলে ভাইয়া এই যে ডিওডেনাম, এই ডিওডেনামে কয়টা জিনিস সংযুক্ত হচ্ছে? ডিওডেনামে প্রবেশ করতেছে দুইটা জিনিস, ঠিক আছে? ডিওডেনামে প্রবেশ করে দুইটা জিনিস, একটা হচ্ছে হেপাটিক ডাক্ট বা যকৃৎ নালী, আরেকটা কি? আরেকটা হচ্ছে আপনার হেপাটিক ডাক্ট বা যকৃৎ নালী, আরেকটা কি? আরেকটা হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট বা অগ্নাশয় নালী। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে এক ধরনের গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটাকে আমরা বলি ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। যেটাকে আমরা বলি ইন্টেস্টিনাল গ্ল্যান্ড বা আন্ত্রিক গ্রন্থি। এই আন্ত্রিক গ্রন্থি থেকে কি রসক্ষরণ হয়? এই আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রসক্ষরণ হয়, যে আন্ত্রিক রসগুলা বিভিন্ন পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, এই গেল স্মল ইন্টেস্টাইন। এবার চলে আসি আপনার লার্জ ইন্টেস্টাইনে। তাহলে এখানে আমরা লিখি লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, তাহলে সেম ভাবে লার্জ ইন্টেস্টাইনেরও কয়টা পার্ট জানো? লার্জ ইন্টেস্টাইনেরও 3টা পার্ট। আমরা জানি সিকাম, কোলন এবং রেকটাম অথবা মলাশয়। সিকাম, কোলন, মলাশয়। এই যে সিকাম, সিকামের নিচে থাকে অ্যাপেন্ডিক্স। ঠিক আছে, এটা তো বুঝলাম। লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে সেম ভাবে আরেকটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটার নাম হচ্ছে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। এখানেও কি গ্ল্যান্ড থাকবে? এখানেও ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থাকবে অথবা আন্ত্রিক গ্রন্থি থাকবে। এই আন্ত্রিক গ্রন্থি থেকে কি রস খারিত হবে? এই আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস খারিত হবে, আন্ত্রিক গ্রন্থি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে আন্ত্রিক গ্রন্থিতে পড়াইলেন, এইটার কাজ কি লার্জ ইন্টেস্টাইনের? ভাইয়া লার্জ ইন্টেস্টাইনের মূলত এই লার্জ ইন্টেস্টাইনে কোনো ডাইজেশন অথবা কোনো পরিপাক সম্পন্ন হয় না। এখানে কি হয় না? কোনো পরিপাক সম্পন্ন হয় না, কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণের ওয়াটার অ্যাবজর্পশন থাকে। ঠিক আছে, এটা কি করে? এটার দুইটা কাজ, এটার ফাংশন হচ্ছে দুইটা। নাম্বার 1, এখানে ওয়াটার অ্যাবজর্পশন বা পানি শোষণ হয়। এবং 2 নাম্বার কাজটা হচ্ছে ভাইয়া, এটা রিজার্ভ করে, রিজার্ভেশন অফ ফিশেস, অর্থাৎ মল সঞ্চিত হয়। ঠিক আছে, মল সঞ্চয় করে। এই হচ্ছে দুইটা কার কাজ? দুইটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনাল কাজ। তাহলে আমরা পেয়ে গেলাম জিনিসপত্রগুলা। তাহলে এই হয়ে গেল আমাদের স্টোমাক, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের ছোট্ট ছোট্ট কথাবার্তাগুলো। ঠিক আছে, তাহলে দেখেন এই জিনিসপত্রগুলো হয়ে গেল। ওকে, এবারে আসেন আমরা কিছু গ্ল্যান্ড সম্পর্কে জানবো। এরপর আমরা কি সম্পর্কে জানবো? এরপর আমরা কিছু গ্ল্যান্ড সম্পর্কে জানবো। একটা গ্ল্যান্ড সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলছি, সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে আগে চলে আসেন আমরা জানি যে গ্ল্যান্ড কত প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, আমাদের নেক্সট স্লাইড, এটা হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ডস নিয়ে। ভাইয়া গ্ল্যান্ডস হচ্ছে মূলত 5 প্রকারের হয়ে থাকে, গ্ল্যান্ডস অথবা গ্রন্থি। গ্রন্থি আমাদের বডিতে আছে 5টা। কি কি গ্রন্থি ভাইয়া? নাম্বার 1 হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডস, যেটা নিয়ে অলরেডি আমাদের পড়ালেখা শেষ। বা লালা গ্রন্থি। তারপরে হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, যেটা কোথায় থাকে এটা নিয়ে অলরেডি আমাদের পড়াশোনা শেষ। গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কোথায় থাকে?
পাকস্থলী বা স্টোমাকে থাকে, যেখান থেকে কি জুস খারিত হয়, যেখান থেকে গ্যাস্ট্রিক জুস খারিত হয়। গ্যাস্ট্রিক জুসের মধ্যে কি থাকে, গ্যাস্ট্রিক জুসের মধ্যে একটা অন্যতম উপাদান থাকে যার নাম HCl অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়াও কি থাকে, এখানে পেপসিনোজেন নামক একটা প্রো এনজাইম থাকে, ঠিক আছে, এটা আমরা পড়বো। তারপরে আমাদের থাকে হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এর লাস্টে থাকে হচ্ছে আমাদের কত, 4 নাম্বার, 4 নাম্বারে থাকে হচ্ছে আমাদের লিভার। সব থেকে বড় গ্রন্থির নাম হচ্ছে আমাদের লিভার অথবা যকৃৎ। আর লাস্টে থাকে হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল গ্ল্যান্ড অথবা আন্ত্রিক গ্রন্থি। আচ্ছা, এখন আমাদের কি কি নিয়ে পড়া লাগবে? আমাদের জাস্ট দুইটা জিনিস নিয়ে পড়া লাগবে, একটা হচ্ছে যকৃৎ, একটা হচ্ছে লিভার, সরি, একটা হচ্ছে যকৃৎ, একটা হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গ্ল্যান্ডগুলোর নাম। এবার আমরা একটা একটা করে গ্ল্যান্ড পড়ব। প্রথমে চলে আসি, আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে লিভার। লিভার অথবা যকৃৎ। প্রথম কথা, লিভার হচ্ছে আমাদের বডিতে সব থেকে বড় মিক্স গ্ল্যান্ড। লিভারকে আমরা মিক্সড অথবা মিশ্র গ্রন্থি বলি। লিভারকে কেন আমরা মিশ্র গ্রন্থি বলি? কারণ আমাদের গ্ল্যান্ড দুই ধরনের হয়, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের গ্ল্যান্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এই বহিঃক্ষরা গ্রন্থি থেকে যেই রসটা নিঃসৃত হয়, এই রসের নাম হচ্ছে এনজাইম। তাহলে গ্ল্যান্ডের এক প্রকার গ্ল্যান্ড কি, বহিঃক্ষরা গ্রন্থি অথবা এক্সোক্রাইন গ্ল্যান্ড, যার এক প্রকার নিঃসৃত রসের নাম হচ্ছে এনজাইম। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি আসে, এনজাইম আসে। আরেকটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি অথবা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে আসে হচ্ছে হরমোন, ঠিক আছে। তাহলে এই দুই ধরনের গ্ল্যান্ড আমরা পাওয়া যেতে পারে। এই লিভারের মধ্যে দুই ধরনেরই এনজাইম আছে, বা দুই ধরনেরই গ্ল্যান্ড আছে, দুই ধরনেরই রস এখানে আছে বা জুস এখানে আছে, ঠিক আছে। তাহলে এই দুই ধরনেরই জিনিসপত্র থাকার কারণে, এখানে হরমোন এবং এনজাইম দুইটাই থাকার কারণে এটাকে আমরা বলি মিশ্র গ্ল্যান্ড বা মিক্সড গ্ল্যান্ড। এবং যকৃৎ হচ্ছে আমাদের বডির সব থেকে বড় মিক্সড গ্ল্যান্ড। ভাইয়া, যকৃতের 4টা খণ্ড আছে। কয়টা খণ্ড আছে? যকৃতের 4টা খণ্ড আছে। ইট কনসিস্ট অফ 4 লোবস। এই প্রত্যেকটা খণ্ডকে কি বলে? লোবস বলে, ঠিক আছে, বা লোব বলে। কি কি লোব হয় একটু আমরা মাথায় রাখি। আমরা এটাকে বলি রাইট লোব বা ডান, লেফট বা বাম, কোয়াড্রেট লোব এবং কর্ডেট লোব। এই হচ্ছে আমাদের 4টা লোবের নাম। এবং এই প্রত্যেকটা লোব আবার কিসে বিভক্ত হয় জানেন? এই প্রত্যেকটা লোব আবার বিভক্ত হয় লোবিউলসে। এই প্রত্যেকটা লোবের ভিতরে আবার কি থাকে? লোবিউলস থাকে। এই প্রত্যেকটা লোবিউলসের ভিতরে আবার থাকে হেপাটোসাইট। একটু মাথায় রাখতে হবে, এই ফ্লোচারটা একটু মাথায় রাখতে হবে। তাহলে লোবগুলো বিভক্ত হয় লোবিউলসে, এবং লোবিউলসের ভিতরে থাকে হেপাটোসাইট অথবা যকৃৎ কোষ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে 4টা লোবে তৈরি হয়, লোবগুলা লোবিউলসে বিভক্ত হয়, লোবিউলস থেকে হেপাটোসাইট তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এই যকৃতের কাজ কি ভাইয়া? যকৃতের অনেকগুলো কাজের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভাইয়া, যকৃতের মধ্যে সব থেকে বেশি ভাইয়া বায়োলজিক্যাল রিঅ্যাকশন অথবা বিক্রিয়া ঘটে, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণে বিক্রিয়া ঘটে। আমরা যে ওষুধগুলো খাই, সেই ওষুধগুলো লিভারে গিয়ে ডিটক্সিফাই হয়। আমরা যেই খাবারগুলো খাই, আমাদের গ্লুকোজ বেশি হলে লিভারে গিয়ে সঞ্চিত থাকে গ্লুকোজগুলা। আমাদের গ্লুকোজ কমে গেলে লিভার থেকে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজে রূপান্তরিত হয়। এই ধরনের হাজার হাজার রিঅ্যাকশন এইটাতে হয়। এই জন্য যকৃৎকে জৈব রাসায়নাগার বা বায়োলজিক্যাল ল্যাব বলা হয়, ঠিক আছে। তাহলে সব থেকে ইম্পর্টেন্ট কথা, এখানে প্রচুর বায়োলজিক্যাল রিঅ্যাকশন ঘটে। তাই এটা ইম্পর্টেন্ট কিসের জন্য? বায়োলজিক্যাল রিঅ্যাকশনের জন্য ইম্পর্টেন্ট।
ঠিক আছে। 2 নাম্বার এটার কাজ হচ্ছে ডিঅ্যামিনেশন করা। ডিঅ্যামিনেশন মানে কি ভাইয়া? ডিঅ্যামিনেশন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ইউরিয়া তৈরি করা বা অ্যামাইনো অ্যাসিডকে ভেঙে ফেলা। ঠিক আছে। আমরা যেই আমরা কি খাই? আমরা প্রোটিন খাই না? এই প্রোটিন থেকে পরিপাকের মাধ্যমে তৈরি হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড লিভারে গিয়ে ভেঙে যায়। এই অ্যামাইনো অ্যাসিড লিভারে গিয়ে ভেঙে কি তৈরি করে? কিটো অ্যাসিড তৈরি করে। এই কিটো অ্যাসিড থেকে পরবর্তীতে কি তৈরি হয়? এই কিটো অ্যাসিড থেকে পরবর্তীতে ইউরিয়া তৈরি হয়। ঠিক আছে। তো এত কিছু জানা লাগবে না, আপনি শুধু জানেন যে এই যে অ্যামাইনো অ্যাসিড যকৃতে গিয়ে ভেঙে গেল, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিঅ্যামিনেশন। যকৃৎ ডিঅ্যামিনেশন করে। এরপরে ভাইয়া যকৃৎ স্টোরস গ্লুকোজ অ্যাজ গ্লাইকোজেন। তাহলে যকৃৎ যখন আপনার বডিতে গ্লুকোজ অনেক বেশি হয়ে যায়, সেগুলোকে একটা বড় ফরম্যাট, একটা বড় অণুতে কনভার্ট করে, সেটা হচ্ছে গ্লাইকোজেন। ধরেন আপনার রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে গেছে, এবার এই রক্তটা যখন লিভারে যাবে, সেই লিভারে যাওয়ার পরে লিভার কী করবে জানেন? লিভার এই রক্ত থেকে গ্লুকোজগুলো নিয়ে নিবে, এক্সট্রা গ্লুকোজগুলো নিয়ে সেই গ্লুকোজগুলোকে একসাথে করে গ্লাইকোজেন বানায় জমাট বাইধা সেখানে স্টোর করে রাখবে। ঠিক আছে, যাতে আপনার ব্লাড সুগার লেভেলটা অথবা ব্লাড গ্লুকোজ লেভেলটা একটা কনস্ট্যান্ট রেটে থাকে, এটা যদি অনেক বেশিও না হয় অনেক কমও না হয়। ঠিক আছে। আচ্ছা, এই হলো যকৃতের কাজ। এবার চলে আসি আমরা প্যানক্রিয়াসের কাজ। ভাইয়া প্যানক্রিয়াস কি জিনিস? ভাইয়া প্যানক্রিয়াস হচ্ছে এরকম কি বলে, এরকম পাতার মতো একটা সদৃশ অঙ্গ, যেটা আমি আপনাকে একটু আগেই এঁকে দেখাইলাম। ঠিক আছে না? একটু আগে যেটা আমি আপনাকে এঁকে দেখাইলাম। ঠিক আছে। এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসও সেমভাবে একটা মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে। এই মিক্সড গ্ল্যান্ডটা কি করে? এই মিক্সড গ্ল্যান্ডটার থেকেও কিছু হরমোন এবং এনজাইম খরিত হয়। এটা মনে রাখবো যে প্যানক্রিয়াসও একটা কি গ্ল্যান্ড? প্যানক্রিয়াসও একটা মিক্সড গ্ল্যান্ড। এই প্যানক্রিয়াসে ভাইয়া 4 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ থাকে? এই প্যানক্রিয়াসে 4 ধরনের কোষ থাকে। কি কি কোষ থাকে? আলফা, বিটা, গামা, ডেল্টা, গামা। ঠিক আছে। গামা কেমনে লিখে? এভাবে লিখে, ধরেন এটা গামা। ঠিক আছে। এই আলফা কোষ থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যার নাম হচ্ছে গ্লুকাগন। এটা একটা হরমোন। ঠিক আছে। আলফা কোষ থেকে আসে গ্লুকাগন। বিটা কোষ থেকে একটা হরমোন আসে, যার নাম হচ্ছে ইনসুলিন। ডেল্টা কোষ থেকে আরেকটা হরমোন আসে, যার নাম সোমাটোস্টেনিন। এবং গামা কোষ থেকে আসে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এগুলো কি জিনিস ভাইয়া? এগুলো প্রত্যেকটাই একটা করে হরমোন। গ্লুকাগন একটা হরমোন, ইনসুলিন একটা হরমোন, সোমাটোস্টেনিন একটা হরমোন, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড একটা হরমোন। এই হরমোনের আবার নির্দিষ্ট কাজ আছে। যেমন গ্লুকাগন, আপনার যদি ব্লাড সুগার লেভেলটা কম থাকে, তখন গ্লুকাগন এই লিভারে চলে যায়, লিভারে চলে গিয়ে গ্লাইকোজেনটাকে ভেঙে আপনার ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায় দেয়। স্যার যদি ইনসুলিন নিঃসৃত হয়, তাহলে ইনসুলিন কি করে? ইনসুলিন সেমভাবে লিভারে চলে যায়, লিভারে চলে গিয়ে যদি আপনার বডিতে গ্লুকোজ অনেক বেশি থাকে, সেগুলোকে গ্লাইকোজেনে কনভার্ট করার মাধ্যমে গ্লুকোজের পরিমাণটাকে কমায় দেয়। স্যার এই যে সোমাটোস্টেরিন, এটা কি করে? এটা ইনসুলিন আর গ্লুকাগনকে নিয়ন্ত্রণ করে, কেউ যাতে বেশি না হয়, কেউ যাতে কম না হয়, ওদের বাপ হিসেবে কাজ করে। ঠিক আছে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইডেরও সেম ধরনের কিছু কাজ আছে। তাহলে দেখেন এইগুলো প্যানক্রিয়াসের কাজ। প্যানক্রিয়াস থেকে এই ধরনের হরমোনগুলো নিঃসৃত হয়, যে হরমোনগুলো মেইনলি আমার বিভিন্ন পরিপাকে সাহায্য করে। এছাড়াও অগ্নাশয় থেকে অগ্নাশয় রস অথবা প্যানক্রিয়াটিক জুস খারিত হয়, যেখানে অনেক ধরনের এনজাইম থাকে, যে এনজাইমগুলো হচ্ছে আমার কি করে? এনজাইমগুলো পরিপাকে সাহায্য করে। এই যে হরমোনগুলো পাচ্ছেন, এটা কোত্থেকে পাচ্ছেন জানেন? এটা পাচ্ছেন আপনি এন্ডোক্রাইন পার্ট অফ প্যানক্রিয়াস থেকে। এন্ডোক্রাইন পার্ট অফ প্যানক্রিয়াস থেকে আপনি এটা পাবেন। আর আপনি এক্সোক্রাইন পার্ট থেকে কি পাবেন? এক্সোক্রাইন পার্ট, এটা থেকে আপনি পাবেন হচ্ছে প্যানক্রিয়াটিক জুস বা অগ্নাশয় রস।
তাইলে এবার বলেন তো এই যে অগ্নাশয় রস আছে এটা কেমনে হচ্ছে খাদ্যের সাথে মিলবে? আগের স্লাইডে যান, এই যে দেখেন এটা হচ্ছে প্যানক্রিয়াস, তাহলে এখান থেকে প্যানক্রিয়াটিক রস আসবে, প্যানক্রিয়াটিক জুস আসবে, যেটা এই প্যানক্রিয়াটিক ডাক্ট বা অগ্নাশয় নালীর মাধ্যমে এইখানে এসে মিলিত হবে। ঠিক আছে, এটা কি ডিওডেনাম, ডিওডেনামের সাথে মিলিত হয়ে ডিওডেনামের যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলোর সাথে পরিপাকে সাহায্য করবে। এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন গ্ল্যান্ড সম্পর্কে আলোচনা। ঠিক আছে, বিভিন্ন গ্ল্যান্ড সম্পর্কে আলোচনা। এটা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা এবার একটু বিভিন্ন পার্টসের ডাইজেশন সম্পর্কে জানবো। ঠিক আছে, বিভিন্ন পার্টসের ডাইজেশন সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমে চলে আসি কি এটার পরের স্লাইড। প্রথমেই ডাইজেশন ইন মাউথ। অর্থাৎ মুখে কি ধরনের ইয়াগুলো হয়, মুখে কি ধরনের যেই ডাইজেশন বা পরিপাক, সেই পরিপাকগুলো সম্পন্ন হয় সেটা সম্পর্কে আমরা একটু চলেন জানি। ঠিক আছে, আচ্ছা আমরা জানি যে মাউথের মধ্যে প্রথমেই যান্ত্রিক পরিপাকটা অনেক বেশি হয় বা মেকানিক্যাল প্রসেসটা অনেক বেশি হয়। কারণ কি? কারণ খাদ্য আমরা খাওয়ার পরে সেটাকে অনেক বেশি চাবাই, অনেক বেশি লালার সাথে মিউসিনের মাধ্যমে মিশ্রিত হয়, সেটাকে সোয়ালো করি অথবা গলধকরণ করি, এই প্রত্যেকটা যে যান্ত্রিক পরিপাকের পার্ট, তাই না? নাম্বার ওয়ান, মাউথের মধ্যে কি হয় সব থেকে বেশি? মেকানিক্যাল প্রসেস অথবা যান্ত্রিক পরিপাক সম্পন্ন হয়। কেমিক্যাল প্রসেসের মধ্যে আমরা জানি যে এখানে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে একটা এনজাইম খরিত হয় যার নাম হচ্ছে টায়ালিন, অথবা এটা আরেকটার নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজ। স্যালাইভারি অ্যামাইলেজ এটা কি করে জানেন? এটা আমাদের স্যালাইভারি অ্যামাইলেজটা যেটা করে, এইটা আমরা যেই কার্বোহাইড্রেটটা খাই, আমরা যেই এটাকে মুছে ফেলি, আমরা যে কার্বোহাইড্রেট খাই সেই কার্বোহাইড্রেটটাকে ভেঙে ফেলে, সেই কার্বোহাইড্রেটকে ভেঙে সে ম্যালটোজে রূপান্তর করে, ম্যালটোজ। ঠিক আছে, কার্বোহাইড্রেটকে ভেঙে কিসে পরিণত করে? ম্যালটোজে রূপান্তর করে। এরপরে ম্যালটোজকে ভেঙে গ্লুকোজে রূপান্তর করে আরেকটা এনজাইম, নাম হচ্ছে মল্টেজ এনজাইম। ঠিক আছে, এই ম্যালটোজকে ভেঙে গ্লুকোজ বানায় আরেকটা এনজাইম, নাম হচ্ছে মল্টেজ এনজাইম। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, বুঝছেন? এটা হচ্ছে ডাইজেশন ইন মাউথ। এরপরে চলে আসেন ডাইজেশন ইন স্টোমাক। পাকস্থলীতে কি পরিপাক হয়? এবারে আসেন, আমরা জানি পাকস্থলীতে একটা জিনিস খরিত হয়, সেটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক জুস। এই গ্যাস্ট্রিক জুসে থাকে HCl, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ভাই হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে না, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা একটা এনজাইমকে সক্রিয় করে। মনে রাখবেন, পেপসিনোজেন হচ্ছে একটা এনজাইম, প্রো এনজাইম, পেপসিনোজেন প্রো এনজাইম, কারণ এটা ইনঅ্যাক্টিভ থাকে। নোজেন মানে ইনঅ্যাক্টিভ পেপসিন, সে এই পেপসিনোজেনকে রূপান্তর করে পেপসিনে, অর্থাৎ একটা অ্যাক্টিভ পেপসিনে রূপান্তর করে, অ্যাক্টিভ এনজাইমে রূপান্তর করে। এই পেপসিন পরবর্তীতে কি করে জানেন স্যার? এই পেপসিন পরবর্তীতে আমাদের যে আমরা যে প্রোটিনটাকে খাই সেই প্রোটিনটাকে ভেঙে ফেলে, প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে রূপান্তর করে। সে কি করে? সে এইখানে প্রোটিনটাকে ভেঙে পলিপেপটাইডে রূপান্তর করে, পলিপেপটাইডে রূপান্তর করে। তাহলে পেপসিনোজেন, HCl পেপসিনোজেনকে সক্রিয় করে কিসে রূপান্তর করলো? পেপসিনে রূপান্তর করলো। এরপরে পেপসিন কি করলো? প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে রূপান্তর করলো। বোঝা গেছে? ঠিক আছে, আচ্ছা
এরপরে দেখেন আমরা একটু স্টোমাক পড়লাম, এবার আমরা ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন পড়ব। ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইন। আচ্ছা, ডাইজেশন ইন স্মল ইন্টেস্টাইনে ভাই আমরা 3টা এনজাইমের নাম পড়ব, লাইপেজ, ট্রিপসিন, অ্যামাইলেজ। লাইপেজ, ট্রিপসিন, অ্যামাইলেজ, এই 3টা হরমোন বা 3টা এনজাইম, হরমোন না তো, এই 3টা এনজাইমই আন্ত্রিক রস থেকে ক্ষারিত হয় অথবা ইন্টেস্টিনাল জুস থেকে ক্ষারিত হয়। হওয়ার পরে এটা কি করে, এখানে আবার অনেক কিছু আছে যে এগুলোর কিছু আবার অগ্নাশয় রস থেকেও আসে, কারণ আমরা জানি অগ্নাশয় রস থেকে, অগ্নাশয় রসটা কোথায় যায়, ইন্টেস্টাইনে যায়। আবার ইন্টেস্টাইনের মধ্যেও কিছু রস থাকে যেটা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড থেকে আসে, তাই না? 2টা রস থাকে, অগ্নাশয় রস আর একটা হচ্ছে আন্ত্রিক রস। তো এখান থেকে আমরা 3টা এনজাইম পাবো। প্রথমেই লাইপেজ এনজাইম যেটা করে, লাইপেজ এটা ভাইয়া ফ্যাটকে ভেঙে ফেলে, ফ্যাট বা চর্বি জাতীয় যে খাদ্য খাই সেটাকে ভেঙে ফেলে, সেটাকে ভেঙে কিসে কনভার্ট করে জানেন? এটাকে ভেঙে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে কনভার্ট করে, গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারলে কনভার্ট করে। তারপরে ভাইয়া এই যে আমাদের ট্রিপসিন আছে, ট্রিপসিন, এই ট্রিপসিনটা কি করে জানেন? এইখানে প্রোটিনকে ভেঙে পেপসিন, পলিপেপটাইড বানাইছিল না, ট্রিপসিন কি করে, এই পলিপেপটাইডকে ভেঙে ফেলে। পলিপেপটাইডকে ভেঙে সে অ্যামাইনো অ্যাসিডে রূপান্তর করে। ঠিক আছে, এই জায়গায় একটু মাথায় রাখবেন, এই যে বিক্রিয়াটা এটা এখানে হয় না, এটা অন্য জায়গায় হয়, এটা ইন্টেস্টাইনের মধ্যেই হয়, বাট এটা আপনার লাগবে না, আপনি জাস্ট মনে রাখেন কার্বোহাইড্রেট থেকে ম্যালটোজ হয়। ঠিক আছে, ওকে। তারপরে আসেন, তারপরে হচ্ছে স্টার্চ বা কার্বোহাইড্রেট। এই যে স্টার্চ বা পলিস্যাকারাইড, একটা স্টার্চ আমরা জানি, পড়াইছি, এইটাকে অ্যামাইলেজ ভেঙে ফেলে, অ্যামাইলেজ ভেঙে এটাকে কিসে রূপান্তর করে জানেন? এটাকে ডিরেক্টলি আমার গ্লুকোজে রূপান্তর করে। ঠিক আছে, এই হচ্ছে পরিপাক। ফ্যাট যেগুলো খাই সেগুলো ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল হয়, পলিপেপটাইড যেগুলো খাই সেগুলো অ্যামাইনো অ্যাসিড হয়, স্টার্চ যেগুলো খাই সেগুলো গ্লুকোজ হয়। ঠিক আছে, সো আমাদের ডাইজেশনও শেষ। এরপরে ভাইয়া যেই অ্যাবজর্পশন হয় সেই অ্যাবজর্পশনটা কিভাবে হয় একটু আমি বলে রাখি। ডাইজেশনের পরবর্তীতে এই খাবারগুলা আমাদের সাধারণত শোষণ হয়। এই শোষণটা বিভিন্ন প্রকারে ভাবে হয়, যেমন কার্বোহাইড্রেটের শোষণ একভাবে হয়, লিপিডের শোষণ একভাবে হয়, আবার প্রোটিনের শোষণগুলো একভাবে হয়। কার্বোহাইড্রেটের শোষণ কিভাবে হয় ভাইয়া? কার্বোহাইড্রেটের শোষণ সাধারণত আমরা একদম সরল যেই কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেটকে ভেঙে যেই সরল কোনায় পরিণত করা, সেটা হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজটা আমাদের কোষের ভিতরে কিছু রিসেপ্টর আসে বা কিছু ট্রান্সপোর্টার আছে, এদেরকে বলা হয় গ্লুকোজ ট্রান্সপোর্টার বা সোডিয়াম গ্লুকোজ ট্রান্সপোর্টার। কোষের ভিতরে এই গ্লুকোজ ট্রান্সপোর্টারগুলোর মাধ্যমে এটা এই যে আমাদের ইন্টেস্টিনাল যে সাইট আছে, এন্টারোসাইট আছে বা আন্তরিক যে কোষগুলো আছে না, সেই কোষগুলো থেকে রক্তে এই সকল ট্রান্সপোর্টের মাধ্যমে শোষণ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই শোষণটা ব্যাপন প্রক্রিয়াতে হইতে পারে অথবা এরকম অ্যাক্টিভ প্রসেসও হইতে পারে যেখানে বিভিন্ন ট্রান্সপোর্টারের মাধ্যমে শোষণ হয়। আবার যে আমাদের লিপিডটা আছে ভাইয়া, এই লিপিডটা কি তৈরি করলো? আমরা দেখলাম ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করলো, তাই না ভাইয়া? ফ্যাটি অ্যাসিড আবার 2 ধরনের আছে, একটা হচ্ছে লং চেইন বা লম্বা চেইনের ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, লং যে ফ্যাটি অ্যাসিডটা এইটা খুব সহজে শোষিত হয় না, বরং শর্ট চেইন যে ফ্যাটি অ্যাসিডটা আছে এইটা আমাদের রক্তে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শোষিত হয়ে যায়। কিন্তু লং চেইন ফ্যাটি অ্যাসিডটা একটা বড় অণু তৈরি করে যার নাম হচ্ছে মাইসেলি। এই মাইসেলির মাধ্যমে সে আমাদের লুমেন থেকে, ধরেন এটা তো ইন্টেস্টাইনাল লুমেন, এটার ভিতরে কোষ আছে তাই না, সে এই লুমেনে এইগুলো থাকার পরে সে এই লুমেন থেকে, লুমেন মানে কি গহ্বর, এই গহ্বর থেকে কোষে যায় এন্টারোসাইট, গহ্বর থেকে কোষে যায় হচ্ছে মাইসেলির মাধ্যমে। গহ্বরে খাদ্য ছিল সেটা কোষে গেল মাইসেলির মাধ্যমে, আর এন্টারোসাইট থেকে এটা তারপরে যায় ব্লাডে। এটা কিভাবে যায়?
এটা যায় হচ্ছে আমার আরেকটা অণু তৈরি করে, মাইসিনের মাধ্যমে সে ইন্টারোসাইটে প্রবেশ করার পরে সে ওখানে আরেকটা বড় অণু তৈরি করে, সেটাকে আমরা বলি কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনের মাধ্যমে সে ব্লাডে প্রবেশ করে। আপনার এত কিছু লাগবে না, বাট জাস্ট জিনিসপত্রগুলো জেনে রাখেন। তাহলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেও শোষিত হইতে পারে অথবা সক্রিয় প্রক্রিয়ার মাধ্যমেও শোষিত হইতে পারে, যেখানে এনার্জি প্রয়োজন হয়। এগুলো অ্যাবজর্পশন। এবারে এই খাদ্যগুলো যদি আপনার ডাইজেশন না হয়, অনেক টাইমে খাদ্যগুলো কি হয়, ডাইজেশন হয় না, আমাদের হজম হয় না, তখন এটাকে বলা হয় ডিসপেসিয়া। ঠিক আছে, তাহলে এইটার নানা ধরনের কারণ থাকতে পারে, এনজাইমের কিছু অভাব থাকতে পারে, যেমন ল্যাকটোজ। এই জিনিসটা ল্যাকটোজ, এই যে উপাদানটা আছে, এই যে খাবারের উপাদানটা আছে, এটা থাকে হচ্ছে দুধে। তো এই উপাদানটাকে আমাদের খাদ্য বা আমাদের শোষণ উপযোগী খাদ্যে রূপান্তর করার জন্য একটা এনজাইম প্রয়োজন হয়, নাম হচ্ছে ল্যাকটেজ এনজাইম। ল্যাকটোজকে ভাঙার জন্য কি প্রয়োজন, ল্যাকটেজ এনজাইম। তাহলে কখনো যদি মানুষের এই ল্যাকটেজ এনজাইমটা না থাকে, তাহলে দুধ খাওয়ার পরে সেটা মানুষের হজম হয় না, বরং সেটা বের হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় ল্যাকটোজ ইনটলারেন্স, এটা একটা রোগ। তাহলে এই যে ইনডাইজেশন বা ডিসপেসিয়াগুলা বা হজম না হওয়া, এগুলো কিন্তু বিভিন্ন এনজাইমের কারণে হতে পারে। ঠিক আছে, এরপরে কি হতে পারে, ডিসেন্ট্রি হইতে পারে। ডিসেন্ট্রি কি জিনিস, ডিসেন্ট্রি হচ্ছে আপনার বিভিন্ন ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হওয়ার পরে আপনার যেই পেরিস্টালসিস অথবা আমাদের যেই খাদ্যগুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এটার স্পিডটা অনেক বেড়ে যায়, খাদ্যগুলো ঠিকমতো হজম হয় না। ঠিক আছে না, কন্টিনিউয়াসলি স্টুলের পরিমাণ বাড়তে থাকে, ওয়াটারি স্টুল হয়, এই প্রত্যেকটা জিনিস বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসদের আক্রান্ত হওয়ার কারণে হয়, সেটা হচ্ছে আমরা ডিসেন্ট্রি বলি। এছাড়া অনেকগুলো রোগ আছে, যে রোগগুলো সাধারণত আমাদের বিভিন্ন বডিতে হয়ে থাকে, যেমন ধরেন ডায়রিয়া, তারপরে হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস কি, আমরা দেখছি যে সিকাপের নিচে একটা অংশ থাকে যার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সে নানা ধরনের গাট ফ্লোরা থাকে, যে গাট ফ্লোরাগুলো উপকারী ব্যাকটেরিয়া, বাট কখনো কখনো এখানে প্রদাহ হয়, এই প্রদাহ হওয়াটাকে বলে অ্যাপেন্ডিসাইটিস। তখন অ্যাপেন্ডেক্টমি করতে হয় অথবা অ্যাপেন্ডিক্স সাইডে ফেলা দিতে হয়। ঠিক আছে, এই রোগগুলো একটু পড়ে নেবে নিচ থেকে। মূলত আমরা চ্যাপ্টারের একদম সবটুকু কভার করে ফেলছি এই পুরা ক্লাসের মাধ্যমে। মোটামুটি মনে হয় 3 ঘন্টা 3.5 ঘন্টা একটা ক্লাস হইতে পারে। হ্যাঁ, প্রবাবলি হচ্ছে 2 ঘন্টা 50 মিনিটের একটা ক্লাস। সো এই পুরো ক্লাসে হচ্ছে আমরা মূলত পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করার চেষ্টা করছি। দেখার চেষ্টা করবেন, সাথে নোট করার চেষ্টা করবেন, তাইলে হচ্ছে মোটামুটিভাবে আপনার চ্যাপ্টারটার সব কিছু শেষ হয়ে যাবে। সো থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।